স্থিতিবিদ্যা। স্থিতিবিদ্যা এই যে সামান্তরিক সূত্র পি আর কিউ দুইটা বলের লব্ধি যদি আর বরাবর হয় তখন আমরা এই লব্ধির মানরে বলি কি, এই লব্ধির মান হয়ে যায় হলো স্কোয়ার রুট অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা প্লাস 2pq cos আলফা, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। এবং এবং অ্যাঙ্গেল যদি আমি পি এর সাথে উৎপন্ন করে তখন আমরা বলি tan থিটা ইকুয়াল টু আমরা বলতে পারি এই যে কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ cos আলফা, কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা, পি প্লাস কিউ কজ আলফা। এবং এই যে আর এর ভ্যালুটা আমরা কোত্থেকে পাই বলো তো? এই যে এই সমকোণী ত্রিভুজটা থেকে পাই না? এই যে দেখো এই সমকোণী ত্রিভুজ। আচ্ছা আপনি এটার কিউ কজ আলফা কেন বললেন? কারণ এটা যদি কিউ হয় এটাও একটা, এটার মানও কিউ, কারণ কি এটা একটা সামান্তরিক না, সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল। তো সেখানে এটা কিউ, এটা যদি থেটা হয়, এটা যদি থেটা সরি এটা যদি আলফা হয়, এটা হলো আলফা, পি আর কিউ এর মধ্যবর্তী কোণ আর কি আলফা। সো এটা আলফা হইলে এটাও আলফা, অনুরূপ কোণ তাহলে এখানে হয়ে যাবে কিউ কজ আলফা, এখানে হয়ে যাবে হলো কিউ সাইন আলফা, তাই তো? উপাংশ বিভাজন করলাম। এরপর আমরা লিখতে পারি যে পি প্লাস কিউ কজ আলফা, এটা পুরো দৈর্ঘ্য হয়ে গেছে পি প্লাস কিউ কজ আলফা, তাই না? সো এইটার স্কোয়ার প্লাস এইটার স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার হয়ে যাবে। এই যে এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা দেখেই তো বলতে পারতেছি, তাই না? সো এটা করলেই আমাদের এই ফর্মুলাটা আসে। আর tan থিটা ইকুয়াল টু দেখো টেরা লম্ব বাই ভূমি করলে আমরা tan থিটা পাওয়া যায়। এবং এটা শর্টকাট কি, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, পি এর সাথে অ্যাঙ্গেল পি থাকবে সিঙ্গেল, উপরে সাইন আলফা নিচে কজ আলফা বাকি অন্যটার। আবার আমি যদি বলি কিউ এর সাথে কত অ্যাঙ্গেল, সো যদি যদি এটা থেটা হয়, পি এর সাথে অ্যাঙ্গেল থেটা হয়, তাহলে পুরাটা হলো আলফা, তাহলে এটা হয়ে যাবে কত? আলফা মাইনাস থেটা। তো সেই হিসেবে আমি বলতে পারি tan আলফা মাইনাস থেটা ইকুয়াল টু tan আলফা মাইনাস থেটা ইজ ইকুয়াল টু, সো কার সাথে অ্যাঙ্গেল? কিউ এর সাথে অ্যাঙ্গেল, সো কিউ থাকবে সিঙ্গেল, সেখানে হয়ে যাবে কিউ প্লাস কিউ হবে নিচে আর উপরে হবে কত? পি সাইন আলফা ডিভাইডেড বাই পি কস আলফা। খুবই সহজ একটা জিনিস, পারবা এটা। এই দুইটা ফর্মুলা ইজিলি মনে থাকতে পারবে। নেক্সট আমরা নেক্সট স্লাইডে চলে যাই। তো সর্বোচ্চ লব্ধি কখন হয়? সর্বোচ্চ লব্ধি দেখো আমরা কি জানি যে আর ইকুয়াল টু স্কোয়ার রুট অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা, 2pq cos আলফা। আচ্ছা এই আলফার ভ্যালু ম্যাক্সিমাম কখন হবে? যখন cos আলফা ম্যাক্সিমাম হবে, কারণ পি কিউ এর মান তো আমি চেঞ্জ করতে পারবো না, বলের মান কনস্ট্যান্ট রাখতেছি, বাট অ্যাঙ্গেলটা আমি চেঞ্জ করতেছি। সেক্ষেত্রে আলফা যদি 0 ডিগ্রি হয় তখন ওইটারে আমরা বলি ম্যাক্সিমাম। কারণ কি 0 ডিগ্রি মানে কি সেম ডাইরেকশনে, এই যে সেম ডাইরেকশনে, এদিকে পি এদিকে কিউ, তখন লব্ধি হয়ে যাবে কত বলো তো? পি প্লাস কিউ না, পি প্লাস কিউ হয়ে যাবে। আর যখন আলফা ইকুয়াল টু 180 ডিগ্রি হবে তখন আমরা বলবো আর মিনিমাম, কারণ কি পরস্পর অপোজিট দিকে পি আর এদিকে হলো কিউ। সো লব্ধি হয়ে যাবে হলো পি আর কিউ এর ডিফারেন্স, বা আমরা বলতে পারি বড় বলের দিকে পি মাইনাস কিউ বলতে পারি যখন পি গ্রেটার দেন কিউ, আর কিউ মাইনাস পি যখন হলো পি লেস দেন কিউ। মানে যেটা বড় তার দিকে লব্ধি থাকবে এবং জাস্ট বিয়োগফলের সমান হবে। এটারে আবার একসাথে এভাবে বলে পি মাইনাস কিউ এর মড বা পি আর কিউ এর ডিফারেন্স। তুমি যেমনে মনে চাও, যেমনে লিখতে চাও অমনে মনে রাখো। আমি পার্সোনালি এটা ইউজ করতাম যে বড়টার দিকে হয়। আচ্ছা আর 90 ডিগ্রি হলে কি হবে? 90 ডিগ্রি আলফা ইকুয়াল টু যদি 90 ডিগ্রি হয় তখন এটা আমরা বলি আর পি বা আর পারপেন্ডিকুলার, এভাবেও লিখতে পারো আবার আর পিও বলতে পারো। তখন বেসিক্যালি কিছুই হবে না, পিথাগোরাসের উপপাদ্য, এই যে এদিক বরাবর পি আছে এদিক বরাবর আছে কিউ, সো 90 ডিগ্রি। সো আমরা লব্ধি কি হয়ে যাবে? স্কোয়ার রুট অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি ভ্যালু কত? 0। তো তখন আমরা বলতে পারবো রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। বুঝতে পারতেছো? এগুলি মনে রাখতে হবে, এগুলি এমনি মনে থাকবে। আমি এখানে ক্লাস্টার করতে চাইতেছি না, আমি জাস্ট এটা মুছে রাখি। ওকে, এটা হলো আর মিনিমাম, এটা হলো আমাদের আর ম্যাক্সিমাম। ঠিক আছে। এখন কথা হলো ম্যাক্সিমাম মিনিমামের মধ্যে রিলেশন আছে কোনো? ইয়েস ভাই, রিলেশন অবশ্যই আছে। রিলেশন কি দেখো, এই যে আর ম্যাক্স স্কোয়ার প্লাস আর মিনিমাম স্কোয়ার যদি করি, আর মিনিমামের স্কোয়ার যদি করি তখন কি আসে? পি প্লাস কিউ হোল স্কোয়ার প্লাস পি মাইনাস কিউ হোল স্কোয়ার। সো এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার, এদের যোগ করলে আমরা কি পাই? 2p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, তাই না ভাই? আরে ভাই a প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এটা ফর্মুলা। আর মাইনাস থাকলে 4ab হয়। ওকে, আচ্ছা এখন কথা হলো আমি আর পারপেন্ডিকুলার ভ্যালু জানি। আর পারপেন্ডিকুলার ভ্যালু কত? রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তো সেখান থেকে আমি বলতে পারি আর পি স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তো সেখানে আমি এই যে টু তো গুণ আছে, এখানে আমি লিখতে পারি 2 ইন্টু আর পি স্কোয়ার বা আর পারপেন্ডিকুলার স্কোয়ার, হোয়াট এভার ইউ সে। এই যে আর ম্যাক্স স্কোয়ার প্লাস আর মিনিমাম স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 আর পারপেন্ডিকুলার স্কোয়ার।
এই যে এটা অনেকে মনে রাখে, এটা শর্টকাট হিসেবে এমসিকিউর জন্য তুমি চাইলে মনে রাখতে পারো। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে। এরপর সমান বলের লব্ধি, পি আর কিউ যদি সমান হয়ে যায় তাহলে আমি কিউ এর জায়গায় পি লিখতে পারি, ইয়েস, তখন লব্ধি হয়ে যাবে হলো স্কোয়ার রুট অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা, তাহলে আমি কিউ এর জায়গায় যদি পি লিখি, তাহলে পি স্কোয়ার প্লাস 2p স্কোয়ার, পি ইন্টু পি কত, পি স্কোয়ার, 2p স্কোয়ার কজ আলফা হয়ে যাবে। এখান থেকে তুমি চাইলে পি স্কোয়ার আর পি স্কোয়ার হয়ে গেল 2p স্কোয়ার, তাহলে তুমি চাইলে 2p স্কোয়ার কমন রাখতে পারো, তাহলে 1 প্লাস কজ আলফা হয়ে যায় না, 2p স্কোয়ার কমন রাখলে 1 প্লাস কজ আলফা হয়ে যায়। এখন 1 প্লাস কজ আলফা মানে কি, 1 প্লাস কজ আলফা মানে হলো, ম্যাথ ফার্স্ট পেপার পরীক্ষা দিয়ে আসো তো 2 cos স্কয়ার আলফা বাই 2, 2 cos স্কয়ার আলফা বাই 2 হয়ে যাবে, ইয়েস। পি স্কয়ারের রুট করলে হয়ে যাবে পি, 2 2 4, 4 এর রুট করলে হয়ে যাবে 2, cos স্কয়ারের রুট করলে হয়ে যাবে cos আলফা বাই 2। ওকে, এটা হলো দুইটা সমান বলের লব্ধি, দুইটা সমান বলের লব্ধি হলো এটা, দুইটা সমান বলের লব্ধি হলো এটা, দুইটা সমান বলের লব্ধি এটা। এ সুন্দর হইতেছে না হাতের লেখা ভাই। সো এখানে হয়ে যাবে r ইকুয়াল টু 2p cos আলফা বাই 2, 2p cos আলফা বাই 2, 2p cos আলফা বাই 2। একটা ইজি একটা কোশ্চেন দেওয়া যায়, একটা ইজি কোশ্চেন দেওয়া যায়, বললো দুটি সমান বলের লব্ধি, দুটি সমান বলের লব্ধি, বলের লব্ধি যে কোনো একটি সমান, যে কোনো একটির মানের সমান, মানের সমান হলে আলফা কত, মধ্যবর্তী কোণ কত। হ্যাঁ, যে কোনো একটি সমান হলে মধ্যবর্তী কোণ কত, এটা তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে, যে কোনো একটি, ওয়াও হাতের লেখা আগে থেকে ইমপ্রুভ হইতেছে। হ্যাঁ, তো ধরি পি, পি আর পি এদের লব্ধি কত হয়ে যাবে, আর ইকুয়াল টু 2p cos আলফা বাই 2, 2p cos আলফা বাই 2। এখন তোমার বলছে যে কোনো একটা সমান, তাহলে এই আর এর মান হলো পি এর সমান, সো পি ইকুয়াল টু 2p cos আলফা বাই 2, ইয়েস। সো এখান থেকে আমি বলতে পারি cos আলফা বাই 2, cos আলফা বাই 2 ইকুয়াল টু হাফ, হাফ উইচ ইজ ইকুয়াল টু কত, cos 60 ডিগ্রি ভ্যালু হাফ, তাহলে এখানে cos cos কাটা আলফা বাই 2 ইকুয়াল টু 60, সো সেখানে আমি বলতে পারি আলফা ইকুয়াল টু 120 ডিগ্রি, আলফা ইকুয়াল টু 120 ডিগ্রি, 120 ডিগ্রি হয়। এরপর আমি এভাবে, আমার আরও কয়েকটা মনে আছে, আমার যতদূর মনে আছে আমি সবগুলি বলি তোমাকে। সেটা হলো যে দুইটা যদি 90 ডিগ্রি হয়, দুইটা যদি 90 ডিগ্রি হয়, দুইটা যদি 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি হলে তখন আমাদের আর এর ভ্যালু হয়ে যায় হলো 2p cos 45 ডিগ্রি উইচ ইজ রুট 2p হয়ে যায়, মানে বেসিক্যালি পিথাগোরাস উপপাদ্য অ্যাপ্লাই করছি। এবং যদি 60 ডিগ্রি হয়, 60 ডিগ্রি হয় তখন হয়ে যায় হলো রুট 3p, 60 ডিগ্রি হলে রুট 3p। এই যে পি আর পি এদের লব্ধি, এদের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি হলে লব্ধি হয়ে যায় কত, রুট 3p। আর 90 ডিগ্রি হয়ে গেলে হয় হলো রুট 2p। ঠিক আছে, এগুলি মাথায় রাখতে পারো, চাইলে মাথায় রাখতেই পারো। ওকে, নেক্সট বলের বিভাজন। আচ্ছা, একটা জিনিস তোমাকে আমি বলতে চাই, সেটা হলো যে আর পি আর কিউ থেকে যদি আর আসে, তাহলে আর এর ভাঙাইলে আমি পি আর কিউ পাবো, তাই না? তাহলে এই পি আর কিউ রে আমি কি বলি, আর এর উপাংশ বলি। এখানে কি হবে, পি আর কিউ হলো, পি এবং কিউ হলো আর এর উপাংশ, আর এর উপাংশ, উপাংশ মানে কি, উপ অংশ, তাই না? আচ্ছা, মানে পি আর কিউ হলো আর এর উপাংশ। তো সেক্ষেত্রে আমরা যে ফর্মুলাটা ইউজ করি সেটা হলো সাইন রুল, বা এটা অ্যাকচুয়ালি ত্রিভুজের সাইন রুল ইউজ করি। তো দেখো এখানে কি হবে, এটা যদি আলফা হয়, আর এটা জানি আমরা অ্যাঙ্গেল থেটা, তাই না? এটা হলো আমাদের থেটা অ্যাঙ্গেল, ঠিক আছে, ভালো কথা। এটা যদি আলফা হয়, এটা যদি আলফা হয়, আর এটা হলো আলফা মাইনাস থেটা, এটা হয়ে যাবে আলফা মাইনাস থেটা। আচ্ছা, আলফা মাইনাস থেটা। এইবার দেখো, এই যে এইটা এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, এই যে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা পরস্পর একান্তর কোণ, একান্তর কোণ হলে এটা যদি আলফা মাইনাস থেটা হয়, এটা হলো আলফা মাইনাস থেটা, এটা হলো আলফা মাইনাস থেটা, এটা হয়ে যাবে আলফা মাইনাস থেটা, আলফা মাইনাস থেটা। তো এখানে এটা থেটা, এটা আলফা মাইনাস থেটা, এটা হয়ে যাবে হলো 180 ডিগ্রি মাইনাস আলফা, মাইনাস থেটা মাইনাস আলফা মাইনাস থেটা। সেখানে হয়ে যাবে 180 ডিগ্রি মাইনাস আলফা, 180 ডিগ্রি মাইনাস আলফা, এটা হয়ে যাবে 180 ডিগ্রি মাইনাস আলফা। তো সাইন রুল আমাদের কি বলে, যে কোনো বাহু ডিভাইডেড বাই সাইন অফ অপোজিট অ্যাঙ্গেল, এরা সব সময় সমান হয়। এই যে কোনো একটা বাহু, ধরো পি একটা বাহু, পি বাহু ডিভাইডেড বাই সাইন অপোজিট অ্যাঙ্গেল, সাইন আলফা মাইনাস থেটা ইজ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই অপোজিট অ্যাঙ্গেল। এই যে এটা হলো কিউ, সমান্তরাল যদি বলি, এটা কিউ হলে এটাও কিউ, সো কিউ ডিভাইডেড বাই কিউ এর অপোজিট অ্যাঙ্গেল সাইন থেটা, আর এখানে হয়ে যাবে আর ডিভাইডেড বাই সাইন আলফা, কারণ আর এর অপোজিটে অ্যাঙ্গেল কে আছে 180 ডিগ্রি মাইনাস আলফা, সরি 180 ডিগ্রি মাইনাস আলফা, 180 ডিগ্রি মাইনাস আলফা, 180 ডিগ্রি মাইনাস আলফারে অ্যাকচুয়ালি আলফাই বলা হয়।
180 ডিগ্রি মাইনাস আলফারে কি বলা হয় ভাইয়া? 180 ডিগ্রি মাইনাস আলফা মানে আলফাই, কারণ আমরা জানি যে সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু সাইন থিটা। ঠিক আছে, ওকে। 180 ডিগ্রি মাইনাস আলফারে আমি আলফাই বলতে পারি, এখানে আলফাই বলতে পারি। অথবা ভাইয়া যদি ছোট করে মানে সহজে বলতে চাই, এটা এক্সপ্লেন করতে চাই, সেক্ষেত্রে এটা হয়ে যাবে হলো পি ডিভাইডেড বাই বাকি দুইজনের মধ্যবর্তী কোণ, কিউ ডিভাইডেড বাই সাইন বাকি দুইজনের মধ্যবর্তী কোণ, আর ডিভাইডেড বাই সাইন বাকি দুইজনের মধ্যবর্তী কোণ। তাহলে আমি এত কষ্ট করবো না, আমি সব মুছে দিব, আমি সব মুছে দিলাম, এগুলি দরকার নেই, এগুলি একটাও দরকার নেই, জাস্ট তোমার বোঝানোর জন্য। বোঝা লাগবে না ভাই, আপনি ফর্মুলা দেখান, ঠিক আছে? ফর্মুলাই, আচ্ছা ফর্মুলাই দেখাইতেছি, ঠিক আছে। পি ডিভাইডেড বাই সাইন বাকি দুজনের মধ্যবর্তী কোণ, কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ। এরপর কিউ ডিভাইডেড বাই সাইন বাকি দুজনের মধ্যবর্তী কোণ, পি এবং আর এর মধ্যবর্তী কোণ। আবার এখানে আর ডিভাইডেড বাই সাইন বাকি দুজনের মধ্যবর্তী কোণ ভাইয়া, পি আর কিউ এর মধ্যবর্তী কোণ, তাই তো? পি আর কিউ এর মধ্যবর্তী কোণ। তাহলে এত কষ্ট করার কোনো মিনিং হয় না, এত কষ্ট করার ছবি আঁকার কোনো মিনিং হয় না। জাস্ট তুমি এই যে এতটুকু, এটা যদি থেটা হয় এটা হয়ে যাবে আলফা মাইনাস থেটা, এটা থেটা হলে এটা আলফা মাইনাস থেটা। ঠিক আছে, সো পি ডিভাইডেড বাই সাইন কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ আলফা মাইনাস থেটা, কিউ ডিভাইডেড বাই সাইন পি এবং আর এর মধ্যবর্তী কোণ থেটা, আবার আর ডিভাইডেড বাই সাইন পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ হলো আলফা। বুঝতে পারছো? এগুলো, এটা জাস্ট আমাদের সাইন রুল, এটা হলো আমাদের সাইন রুল, মনে রাখতে পারবা। আচ্ছা, এই কোশ্চেনটা দেখো এখানে কি বলছে, এই কোশ্চেনটা দেখো এখানে কি বলছে। এখানে বলছে হলো পি হলো 10 নিউটন দেওয়া, কিউ আর আর এর মান দেওয়া নাই, তবে এখানে অ্যাঙ্গেল দেওয়া রাখছে, এটা হলো 35 ডিগ্রি, এটা হলো 45 ডিগ্রি। আচ্ছা, এর মানে পি আর কিউ মিলে যদি আর উৎপন্ন হয়, তাহলে আর এর উপাংশ দুইটা কি? পি আর কিউ হলো আর এর উপাংশ। তো সেখানে এবার আমি সাইন রুল যদি অ্যাপ্লাই করি, তাহলে আমরা যে জিনিসটা পাবো সেটা হলো যে পি ডিভাইডেড বাই সাইন কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ, তাই তো? এবং কিউ ডিভাইডেড বাই সাইন পি এবং আর এর মধ্যবর্তী কোণ, এবং আর ডিভাইডেড বাই সাইন পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ। সো পি ডিভাইডেড বাই পি এর ভ্যালু হলো 10 নিউটন, তাই তো? 10 নিউটন, ঠিক আছে। সাইন কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ কত বলো তো? কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ 35 ডিগ্রি। আবার কিউ ডিভাইডেড বাই সাইন পি এবং আর এর মধ্যবর্তী কোণ, 45 ডিগ্রি। আচ্ছা, আর ডিভাইডেড বাই সাইন পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ কত? পি আর কিউ এর মধ্যবর্তী কোণ কত? 45 যোগ 35, 45 যোগ 35 মানে বেসিক্যালি 70, 80 ডিগ্রি, 80 ডিগ্রি। ঠিক আছে, কত হয়ে গেল? 80 ডিগ্রি। ওকে, সো এখান থেকে আমি এই দুইটা থেকে আমি বলতে পারি, এই দুইটা থেকে আমি কিউ এর মান নিয়ে নিতে পারি। তো সুতরাং এখান থেকে আমি বলবো যে কিউ ইকুয়াল টু কত? সাইন 45 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন 35 ডিগ্রি ইন্টু 10, এটা হলো কিউ এর মান। এরপর আমি এই দুইটা থেকে কি বলতে পারি? এই দুইটা থেকে আমি আর এর মান পেয়ে যেতে পারি। আর এর মান আর ইকুয়াল টু হয়ে যাবে হলো সাইন 30 আর 40 হলো 70, আর 5 আর 5 হলো 10, 80, সাইন 80 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন 35 ডিগ্রি ইন্টু 10। ইজি কোশ্চেন, এগুলি পারবা, এগুলি এমসিকিউর বেশি হয়তো আসবে না, এমসিকিউর থেকে উপরে তেমন কিছু এটা আসবে না। ওকে, বুঝতে পেরেছো? ইয়েস। আচ্ছা, এই কোশ্চেনটা করে ফেলতে পারো, এটা হলো লামের উপপাদ্যর কোশ্চেন, এর সামনে করতেছি আমরা। এই যে লম্বাংশ উপপাদ্য কাকে বলে? দেখো, একাধিক বল যদি কাজ করে, হ্যাঁ, একাধিক বল যদি কাজ করে কোনো একটা তলে, কোনো একটা এক্স ওয়াই তলে, এক্স ওয়াই প্লেনে একাধিক বল কাজ করতেছে। সো P1 এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে θ1 কোণ উৎপন্ন করলো। এরপর P2 হলো ধরো থেটা না দিয়ে আমরা আলফা দিয়ে করতে পারি, একই সেম জিনিস, আলফা 1, এরপর P2 হলো আলফা 2, P3 হলো আলফা 3 কোণ উৎপন্ন করলো। এরপর দেখতে দেখতে সব হলো Pn পর্যন্ত যদি যাই, তাহলে আলফা n কোণ উৎপন্ন করলো। তো সেক্ষেত্রে কি হয় যে কোনো বলের এক্স অক্ষ বরাবর উপাংশ, ধরি এদের লব্ধি হলো আর, ধরি এই সবগুলো বলের লব্ধি হলো আর হলো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থেটা কোণ উৎপন্ন করে। সো এই যে লম্বাংশ উপপাদ্য আমাদের বলে যে যে কোনো অক্ষ বরাবর লব্ধির লম্বাংশ ওই অক্ষ বরাবর সকল বলের লম্বাংশের সমষ্টির সমান। যেমন ধরো এক্স অক্ষ বরাবর লম্বাংশ আর এক্স ইজ ইকুয়াল টু এক্স অক্ষ বরাবর বাকি সকল বলের লম্বাংশের সমষ্টির সমান, অর্থাৎ এই যে সামেশন অফ Pn cos আলফা n, এই যে এক্স অক্ষ বরাবর উপাংশ এদের সমষ্টির সমান, তাহলে আর এক্স মানে কি? আর cos থেটা বলতে পারি,
আর cos থিটা ইকুয়াল টু কত হবে p1 cos alpha 1 প্লাস p2 cos alpha 2 প্লাস ডট 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 pn cos alpha n। আবার y অক্ষ বরাবর যদি নেই 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 আর y হয়ে যাবে হলো সামেশন অফ pn sin alpha n sin alpha n। কেন sin alpha n? কারণ কি এটা হলো লম্ব বরাবর মানে x অক্ষ বরাবর উপাংশ যদি cos alpha হয় তাহলে y অক্ষ বরাবর কি হবে sin alpha হবে। তো সেখান থেকে আমি বলতে পারি r sin theta is equal to p1 sin theta 1 alpha 1 plus p2 sin alpha 2 plus dot 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 plus pn sin alpha n। ঠিক আছে, এটা হলো আমাদের লম্বাংশ উপপাদ্য, এটা হলো আমাদের লম্বাংশ উপপাদ্য। এখন কথা হলো এটা আমার কি লাভ হলো, আমার কি লাভ হলো দেখো, এটার আমি 1 নম্বর ইকুয়েশন, এটার আমি 2 নম্বর ইকুয়েশন যদি ধরি তাহলে দেখো 2 ডিভাইডেড বাই 1 করলে কিন্তু আমি tan থিটা পাওয়া যেতেছি, 2 ডিভাইডেড বাই 1 করলে tan থিটা পাওয়া যেতেছি। আবার দেখো 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার যদি করি, হ্যাঁ 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার যদি করো তাহলে এখান থেকে পাবা কি আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, মানে বেসিক্যালি আর স্কোয়ারই পাইতেছো তাই না। আর স্কোয়ার ইকুয়াল টু এই যে এই পুরাটার স্কোয়ার প্লাস এই পুরাটার স্কোয়ার, এখান থেকে কিন্তু তুমি আর এর ভ্যালুটা পেয়ে যাইতেছো, এখান থেকে তুমি কি পাইতেছো আর এর ভ্যালুটা পেয়ে যাইতেছো। এই যে এই পুরাটার একটা ভ্যালু তো আসবে, এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার, তখন তুমি আর এর ভ্যালু পেয়ে যাবা। আবার অ্যাঙ্গেল মান তো পাইছো ভাই, দিকও তো পাইতে হবে লব্ধির, সো লব্ধির দিক কেমনে পাবা 2/1 করে দাও, এই যে 2 ডিভাইডেড বাই 1 করে দিলে আর সাইন থিটা ডিভাইডেড বাই আর কস থিটা, তাই তো আর সাইন থিটা বাই আর কস থিটা, আর সাইন থিটা ডিভাইডেড বাই আর কস থিটা which is equal to tan theta, tan theta equal to উপরে যেটা আছে এই যে উপরে এটার তো একটা ভ্যালু আসবে এইটা ডিভাইডেড বাই এইটা, এই যে এইটা এই লেখাটা, ঠিক আছে বুঝতে পারছো। এখান থেকে তুমি অ্যাঙ্গেলও বের করতে পারতেছো, দিকও বের করতে পারতেছো। দেখো নেক্সট কোয়েশ্চেন, এখানে বেশিরভাগ স্টুডেন্টরা ভুল করে। তো এখানে কি দেওয়া, একটি সমবাহু ত্রিভুজের বাহুর সমান্তরালে 3টি বল r মাইনাস ডি না এখানে p মাইনাস কিউ সরি আচ্ছা না একই জিনিস, আর মাইনাস ডি বলি আর প্লাস ডি বলি হোয়াটএভার। সো এই 3টা বল ক্রিয়া করলে লব্ধির মান ও দিক নির্ণয় করো। সো এখানে বেশিরভাগ স্টুডেন্ট মান বের করতে পারবে বাট দিকের ক্ষেত্রে কিন্তু ভুল হয়ে যাবে। সো আমি আবারও একটু কশন বলে দিলাম, এটা বেশিরভাগ স্টুডেন্ট ভুল করবে অ্যান্ড এটাই তো টিচাররা চায়। সো বেসিক্যালি দেখো এটা হলো এ বি সি একটা সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের সমান্তরালে, সো এই যে এই সমবাহু ত্রিভুজের সমান্তরালে ধরি বিসি বাহুর সমান্তরালে আর মাইনাস ডি, এরপর সি এ বাহুর সমান্তরালে আর এবং এ বি বাহুর সমান্তরালে আর প্লাস ডি বল কাজ করে, আর প্লাস ডি বল কি করে কাজ করে, এবং ধরি এই 3টি বলের লব্ধি, ধরি এই 3টি বলের লব্ধি এফ কমা থিটা, এই 3টি বলের লব্ধি ধরি এফ এবং এটা কি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থেরাগোণ উৎপন্ন করে, থেরাগোণ উৎপন্ন করে। সো এবার আমাদের লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করতে হবে, এবার আমাদের কি করতে হবে লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে ঠিক আছে। এখন কথা হলো এক্স অক্ষের মানে এই এটারে আমি এক্স অক্ষ ধরলাম, এই এক্স অক্ষ বরাবর লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করব। তো লম্বাংশ উপপাদ্য কেমনে অ্যাপ্লাই করব, এর জন্য আমার অ্যাঙ্গেল লাগবে। এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা অনেকটা দেখতে এইটার মতো না, এটার মতো না, এই ত্রিভুজের এই অংশের মতো, এই ত্রিভুজটার অ্যাঙ্কর ধরে আমরা অ্যাঙ্গেলগুলি বের করতেছি। সো এটা হলো আমাদের 60 ডিগ্রি, সো এটা হয়ে যাবে 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি উইচ ইজ 120 ডিগ্রি, 120 ডিগ্রি। আচ্ছা এরপর এই অ্যাঙ্গেলটা কত এক্স অক্ষের সাথে, এই পুরাটা কত, আচ্ছা দেখো তো এটা হলো 60 ডিগ্রি। সো এই এবি বাহুটারে আমি যদি বর্ধন করি তাহলে এই পুরাটা অ্যাঙ্গেল দেখতে এটার মতো না, খেয়াল করে দেখো এই যে এই পুরাটা অ্যাঙ্গেল দেখতে এইটার মতো না, এটার মতো না, ইয়েস এক্স্যাক্টলি এটার মতো। সো এখানে দেখি এটা হলো সমবাহু ত্রিভুজ, এটা হলো 60 ডিগ্রি এবং এটা একটা সরল রেখা, সো এটা হলো 180 ডিগ্রি। সো এই অ্যাঙ্গেল হয়ে যাবে হলো 180 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, 180 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, 8 9 10 11 12 13 14 240 ডিগ্রি, 200 কত ডিগ্রি ভাই 240 ডিগ্রি। এইবার লম্বাংশ উপপাদ্য থেকে পাই, লম্বাংশ উপপাদ্য থেকে লম্বাংশ উপপাদ্য থেকে আমরা পাই যে এফ কস থিটা ইকুয়াল টু আর মাইনাস ডি কস 0 ডিগ্রি, আর মাইনাস ডি কস 0 ডিগ্রি, এরপর প্লাস আর ইন্টু কস পরের অ্যাঙ্গেল কত 120 ডিগ্রি, তো 120 ডিগ্রি প্লাস আর প্লাস ডি কস 240 ডিগ্রি, এটা হলো আমাদের 1 নম্বর ইকুয়েশন। এখন কস থিটাটা তো বুঝলাম ভাই, সাইন থিটাটা আর কস থিটাটা কি হয়ে যাবে সমান হয়ে যাবে, সাইন থিটা আর কস থিটা সমান হয়ে যাবে বলতে এটা শর্টকাটটা কি বলি তোমারে, এখানে তুমি অ্যাঙ্গেল তো জানোই,
সো সাইনের ক্ষেত্রে কজের জায়গায় সাইন করে দিবা, তাইলেই হবে। সাইনের ক্ষেত্রে কজের জায়গায় সাইন করে দিবা। সাইন থিটা ইজ ইকুয়াল টু আর মাইনাস ডি সাইন 0 ডিগ্রি আর সাইন 120 ডিগ্রি প্লাস আর প্লাস ডি সাইন 240 ডিগ্রি 240 ডিগ্রি। আচ্ছা, এবার তুমি কি করবা, এটা হলো 1 নম্বর ইকুয়েশন, 2 নম্বর ইকুয়েশন। সো আমি 1 নম্বর ইকুয়েশনটারে ভাঙাইতে চাইতেছি। এই যে আমরা দেখি এফ কস থিটা ইকুয়াল টু এখানেই ভাঙাই ফেলি, দেখি এখানে ভাঙাই ফেলি, ভাঙাই ফেলি। দেখো cos 0 ডিগ্রি ভ্যালু 1, সো এখানে আমি বলতে পারি আর মাইনাস ডি। cos 120 ডিগ্রি ভ্যালু হলো মাইনাস হাফ, এটা তো আমরা নদী নৌকায় পড়তে পড়তে অবস্থা। আর 240 ডিগ্রি ভ্যালু হলো এটা ভ্যালু মাইনাস হাফ, আর প্লাস ডি মাইনাস হাফ। সো এখান থেকে আমি বলতে পারি যে এফ কস থিটা ইজ ইকুয়াল টু আর মাইনাস হাফ আর, আবার এখানে এদের গুণ করলে এটাও মাইনাস হাফ আর। সো আর আর কিন্তু কাটা, বেসিক্যালি এখানে এটা হইতাছে যে আর মাইনাস আর বাই টু মাইনাস আর বাই টু মাইনাস ডি বাই টু। সো এখানে আরেকটা ডি আছে, তো আর মাইনাস ডি মাইনাস আর বাই টু মাইনাস ডি বাই টু। সো এখানে মাইনাস 3 ডি বাই টু আসতেছে, মাইনাস 3 ডি বাই টু। আচ্ছা ঠিক আছে, আর এফ কস থিটা ভ্যালু হলো মাইনাস 3 ডি বাই টু, মাইনাস 3 ডি বাই টু। বুঝতে পারছো, এটা বুঝতে পারছো আই গেস। নেক্সট এফ সাইন থিটা, সাইন 0 ডিগ্রি ভ্যালু হলো 0, সো এখানে 0 হয়ে যাবে। সাইন 120 ডিগ্রি ভ্যালু হলো √3 বাই 2 আর, এবং সাইন 240 ডিগ্রি ভ্যালু, আচ্ছা 240 ডিগ্রি মানে কত, 180 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি। সো এটা কোন চতুর্ভাগে, 1 2 3 নাম্বার চতুর্ভাগে, 3 নাম্বার চতুর্ভাগে সাইনের ভ্যালু নেগেটিভ। সো মাইনাস সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি ভ্যালু √3 বাই 2 মাইনাস সাইন 60 ডিগ্রি ভ্যালু মাইনাস √3 বাই 2, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আর প্লাস ডি মাইনাস √3 বাই 2, মাইনাস √3 বাই 2। সো এখান থেকে আমি লিখতে পারি, √3 বাই 2 আর মাইনাস √3 বাই 2 আর মাইনাস √3 বাই 2 ডি। সো এই যে √3 বাই 2 আর √3 বাই 2 আর কাটা, মাইনাস √3 বাই 2 ডি। এখন বেশিরভাগ স্টুডেন্ট এদের লব্ধির মান বের করতে পারবে, বাট দিক বের করতে গিয়ে একটা খটকা খাবা, দিক বের করতে গিয়ে একটা বড় সড়ো খটকা খাবা। রেডি হয়ে যাও, রেডি হয়ে যাও। সো আমি লিখবো 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার যদি করো, সো আর স্কোয়ার কস স্কোয়ার থিটা আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, বেসিক্যালি আর স্কোয়ার হয়ে যাবে। আর স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারতেছি মাইনাস 3 ডি বাই 2 স্কোয়ার, বেসিক্যালি মাইনাস 3 ডি বাই 2 স্কোয়ার প্লাস মাইনাস √3 ডি বাই 2 স্কোয়ার। সো এখানে 9/4 ডি স্কোয়ার 3/4 ডি স্কোয়ার। সো নিচে 4 কমন রাখলে 3 4 12, 12 এর 4 দিয়ে ভাগ করলে 3 আসে, 3 ডি স্কোয়ার, 3 ডি স্কোয়ার। সো সেখান থেকে আমি বলতে পারি আর এর ভ্যালু হলো √3 ডি, √3 ডি। এটা হলো মান, লব্ধির আর এর ভ্যালু না, সরি এফ এর ভ্যালু, দুঃখিত, এফ এর ভ্যালু হলো √3 বাই 2, এফ এর ভ্যালু হলো √3 ডি। ঠিক আছে, এবার দিকের ডাইরেকশনের ভ্যালু প্লিজ বের করো। সো ডাইরেকশনের ভ্যালু কেমনে বের করবো, সাইন থিটা বাই কস থিটা মানে হলো টেন থিটা, তাই না? সো আমি 2/1 যদি করি, এটা পরের পেজের জন্য ভেরি ইম্পর্টেন্ট। 2/1 যদি করি তখন হয়ে যাবে টেন থিটা ইজ ইকুয়াল টু মাইনাস √3 বাই 2 ডি ডিভাইডেড বাই মাইনাস 3 বাই 2 ডি, উইচ ইজ ইকুয়াল টু ডি কাটা। সো √3 বাই 3 মাইনাস মাইনাসও কাটা 1 বাই √3। সো আমরা এখান থেকে বলতে পারি যে থিটার ভ্যালু হলো 30 ডিগ্রি। থিটার ভ্যালু হলো কত ডিগ্রি, 30 ডিগ্রি। থিটার ভ্যালু কত ডিগ্রি, 30 ডিগ্রি। অ্যান্ড দিস ইজ, এই যে এইখানে এই যে কাহিনীটা করতেছো, এটা অ্যাবসলিউটলি রং। এর চেয়ে বড় ভুল কিন্তু হইতে পারে না, কারণ দেখো দিন শেষে ডি কি পজিটিভ না নেগেটিভ, মানে এই যে এফ কস থিটা এফ সাইন থিটা, এটা কি একটা মান না, এটা জাস্ট একটা মান। সেটা মাইনাস দিয়ে বুঝাইতেছিল এটা কোন দিকে। সো এক্স ওয়াইও নেগেটিভ, এক্সও নেগেটিভ, এক্স আর ওয়াই দুইজনই নেগেটিভ কখন হয়, কোন চতুর্ভাগে হয়, তৃতীয় চতুর্ভাগে হয়। ইয়েস, মানে এখানে এফ এক্সও নেগেটিভ, আবার এফ ওয়াইও যদি নেগেটিভ হয়, তাহলে দিন শেষে এটা হলো থার্ড কোয়াড্রেন্ট, থার্ড চতুর্ভাগ। তো এখানে থিটা ভ্যালু হয়ে যাবে হলো 180 ডিগ্রি প্লাস tan ইনভার্স মড অফ √3/3, মড অফ √3/3, বা একটু বড় করে যদি লিখতে চাও এই যে এটা,
এটা, সেখানে হয়ে যাবে 180 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি 210 ডিগ্রি। এই ভুলটা যাতে না হয়, দিস ইজ রাইট। মানও বের করে ফেলছি, দিকও বের করে ফেলছি, এটা কিন্তু ভুল হয়ে যাবে। ওকে ভাইয়া, ওকে, আশা করি বুঝতে পেরেছো। ওকে নেক্সট, সাম্যাবস্থা। সাম্যাবস্থা মানে কি, যে তিনটা বল যখন প্রয়োগ করা হয় তখন এরা সাম্যাবস্থায় কখন থাকবে, যখন দুটি বলের লব্ধি অপরটি সমান এবং বিপরীত হয়। বেসিক্যালি ধরো এটা হলো একটা পি বল, এটা হলো একটা কিউ বল, এবং এটা হলো একটা আর বল, আর বল, এই তিনজনের লব্ধি 0 থাকলেই কি এটা সাম্যাবস্থায় থাকবে। সো বেসিক্যালি পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু 0, এটারে আমরা বলি সাম্যাবস্থা। সো সাম্যাবস্থায় কখন থাকে, যখন এই যে এই দুইজনের লব্ধি, এই দুইজনের লব্ধি আরেকটার কি সমান এবং বিপরীত। যেমন এই যে দেখো, এই যে এখান থেকেই বলতে পারতেছি আমরা, এই যে পি প্লাস কিউ এর লব্ধি হলো মাইনাস আর এর সমান, মাইনাস আর এর সমান, মানে মান সমান কিন্তু দিক বিপরীত। এই যে মান সমান কিন্তু দিক বিপরীত, মাইনাস চিহ্ন আছে এখানে। আচ্ছা, আরেকটা জিনিস, সাম্যাবস্থায় থাকলে এদের দিয়ে কি গঠন করা যায়, ত্রিভুজ গঠন করা যায়। কারণ এখানেও ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই হয়ে গেছে। কি সূত্র অ্যাপ্লাই হয়ে গেছে, ত্রিভুজ সূত্র। এই যে এদিক বরাবর পি, এদিক বরাবর কিউ, এদিক বরাবর যদি আর থাকে, আমি ঘুরে আবার কি আগের বিন্দুতেই ব্যাক করছি, ঘুরে আবার আগের বিন্দুতেই ব্যাক করছি। এই কারণে কি স্মরণ শূন্য, বা আমরা বলতে পারি তিনটা ভেক্টরের সাম শূন্য। পি প্লাস কিউ প্লাস আর সাম না, বেসিক্যালি রেজাল্টেন্ট লব্ধি শূন্য। ওকে ভাই, ত্রিভুজ গঠন করা যায়। আচ্ছা, তো সাম্যাবস্থা এখানে নিচে কোশ্চেন বলছে যে কোথায় কোনগুলি সাম্যাবস্থা, এটা হলো মাল্টিপল কারেক্ট একটা কোশ্চেন, এখানে মাল্টিপল কারেক্ট। ঠিক আছে, সো দেখো 3 4 5, 3 4 5 এদের দিয়ে ত্রিভুজ গঠন করা যায়, ইয়েস, যে কোনো দুইটা বাহুর সমষ্টি অপরটার সমান। আবার 3 আর 5 এর সমষ্টি 4 এর থেকে বড়, বড়, যে কোনো দুইটা বাহুর সমষ্টি তৃতীয় বাহু থেকে বড় হইলেই তো এটার আমরা বলি কি ত্রিভুজ, তাই না। আচ্ছা, এরপর এরপর 2 3 5, 2 3 5 মানে এদের লব্ধি, এদের সাম্যাবস্থা পসিবল। আচ্ছা, এদের সাম্যাবস্থা পসিবল, দেখি 2 আর 3 যোগ করলে তো 5 পাই, এই 5 তো 5 এর সমান, এই যে 2 আর 3 এর সমষ্টি 5 এর সমান, এদের মধ্যে কি সাম্যাবস্থা পসিবল, একটু চিন্তা করো নিজে নিজে। অবশ্যই পসিবল, সাম্যাবস্থা পসিবল। কেন পসিবল, দেখো এটা হলো 2 নিউটন বল, এদিকে আমি একই দিকে দিলাম 3 নিউটন বল, এবং অপোজিট দিকে যদি আমি দেই 5 নিউটন বল, অপোজিট দিকে যদি আমি 5 নিউটন বল দেই, তাহলে কি হয়ে গেল, কি হয়ে গেল, অপোজিট দিকে আমি যদি 5 নিউটন দেই, অপোজিট দিকে 5 নিউটন দেই, তাহলে কি সাম্যাবস্থা হবে, ইয়েস। দুইজন, এই যে একজন 3 আর 2 এ টানতেছে, একজন 5 এ টানতেছে, সেখানে কি হয়ে যেতেছে, সাম্যাবস্থা পসিবল। এখানেও সাম্যাবস্থা পসিবল, এখানেও সাম্যাবস্থা পসিবল। আচ্ছা, তিনটা বল সমান হইলে এক্ষেত্রে সাম্যাবস্থা পসিবল, ইয়েস। ত্রিভুজ গঠন করা যায়, 1 1 1 এদের দিয়ে ত্রিভুজ গঠন করতে পারবা, ইয়েস। 1 আর 1 গ্রেটার দেন 1, তাই না, মানে ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি আছে এখানে, ইয়েস, এখানেও সম্ভব। ডি নাম্বারে পসিবল, 2 4 7 এর মধ্যে 2 আর 4 যোগ করলে আসে হলো 6, which is less than 7। এটা কি ত্রিভুজ গঠন করা যায়, ত্রিভুজ নট পসিবল, ট্রায়াঙ্গেল নট পসিবল। সো এখানে সাম্যাবস্থা হবে না, এই তিনজনের সাম্যাবস্থা হবে, এইজন হবে না। ত্রিভুজ গঠন করা যেতে পারে, অথবা যে কোনো দুইটা বলের লব্ধি আরেকটার সমান, যে কোনো দুইটা বলের লব্ধি আরেকটার সমান, এক্ষেত্রে আমাদের ত্রিভুজ গঠন করা মানে এর ক্ষেত্রে আমাদের সাম্যাবস্থা সম্ভব। ওকে ওকে, নেক্সট, 6 আর 10 বলত্রয় সাম্যাবস্থা সৃষ্টি করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম বলের মধ্যবর্তী কোণ কত, বৃহত্তম আর ক্ষুদ্রতম বলের মধ্যবর্তী কোণ কত। সো 6 আর 8, 6 আর 8 মিলে যদি সাম্যাবস্থা, 10 মিলে যদি সাম্যাবস্থা গঠন করে, আমরা জানি যে যে কোনো দুইটা বলের লব্ধি আরেকটা সমান এবং বিপরীত, আরেকটা সমান এবং বিপরীত, মানে মান তো অ্যাটলিস্ট সমান, মান তো অ্যাটলিস্ট সমান, তাই তো। সো বলছে বৃহত্তম আর ক্ষুদ্রতম বলের লব্ধি, সো এটা হলো ক্ষুদ্রতম, এটা হলো আমাদের বৃহত্তম, সো এদের লব্ধি চাইছে। সো এদের লব্ধির মান কি হবে, এ 8-এর সমান হবে না, এদের লব্ধির মান কার সমান হবে, 8-এর সমান হবে। তাহলে আমরা বলতে পারি স্কোয়ার রুট অফ 6 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার প্লাস 2 ইন্টু 6 ইন্টু 10 কজ আলফা, ধরি এদের মধ্যবর্তী কোণ আলফা, ইজ ইকুয়াল টু 8। সেখান থেকে আমি বর্গ করি উভয় পক্ষকে, 2 6 10 cos আলফা ইজ ইকুয়াল টু 8 স্কোয়ার। সেখান থেকে আমরা আলফার cos আলফা ভ্যালু বের করে ফেলতে পারবো, 8 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার ডিভাইডেড বাই 2 6 10। এখান থেকে আমি আলফার ভ্যালু বের করে ফেলতে পারবো, এখান থেকে আমি কি করতে পারবো ভাইয়া, আলফা ভ্যালু বের করে ফেলতে পারবো। বুঝতে পারছো, বুঝতে পারছো। ওকে, পরের পার্টে চলে যাই। n সংখ্যক
সমান বল যদি সাম্যাবস্থায় থাকে তখন এদের মধ্যবর্তী কোণ হয় হলো 360 ডিগ্রি। একটা এক্সাম্পল যেমন দুইটা বল এখানে পি আছে, এখানে পি আছে, এই যে এখানে একটা বল পি আছে, এখানে একটা বল পি আছে। এরা সাম্যাবস্থায় কখন থাকবে? যখন এরা অপোজিট থাকে, অথবা আমরা বলতে পারি 360 ডিগ্রি ডিভাইডেড বাই 2, 360 ডিগ্রি ডিভাইডেড বাই 2। এরপর আমি যদি তিনটা বলের কথা বলি, পি পি পি, তিনটা বলের কথা যদি বলি পি পি পি, এক্ষেত্রে কি হবে? এরা সাম্যাবস্থায় কখন থাকবে? যখন যে কোনো দুইটার লব্ধি অপরটার সমান। সো এটা ক্যালকুলেট করে দেখো, এটা ভ্যালু হয়ে যায় হলো 120 ডিগ্রি। এটা ক্যালকুলেট করে দেখো, ভ্যালু হয়ে যায় হলো 120 ডিগ্রি, 120 ডিগ্রি, যেটা আমরা বলতে পারি 360 ডিগ্রি ডিভাইডেড বাই 3। আবার চারটা বলের কথা যদি বলো, এদিকে থাকবে পি, এদিকে থাকবে পি, তাই তো? এরা দুইজন একজন আরেকজনের কাটবে, আবার বাকি দুইজন একজন আরেকজনের কাটবে, এদিকে পি, এদিকে পি। সো বেসিক্যালি এটা কত হয়? 90 ডিগ্রি, বা আমরা বলতে পারি 360 ডিভাইডেড বাই 4, তাই না? 4 নং 36, 90 ডিগ্রি। তো সুতরাং আমরা বলতে পারি যে n সংখ্যক বল থাকলে 360 ডিগ্রি ডিভাইডেড বাই n হয়ে যাবে হলো প্রত্যেকটা বলের মধ্যবর্তী কোণ। ওকে, যেমন তোমার যদি বলে 5টা বল সাম্যাবস্থায় থাকলে, 5টা সমান বল সাম্যাবস্থায় থাকলে তখন আমরা বলতে পারবো থিটা ইজ ইকুয়াল টু 360 ডিভাইডেড বাই 5, which is 5 60, so 72 ডিগ্রি বেসিক্যালি। ওকে ভাই, ওকে ওকে, ইজি না? ইজি, পারবা। নেক্সট, এখানে বলছে পি মাইনাস ডি, পি পি প্লাস ডি, এই তিনটা বল কি আছে? সাম্যাবস্থা ক্রিয়েট করতেছে। তো সেক্ষেত্রে আমাদের লব্ধি কত হবে, তাই তো? এখানে আমরা এইভাবে লিখতে পারি, এটা আমরা বললাম পি, এটা বললাম পি প্লাস ডি, এটা বললাম পি প্লাস 2ডি। হ্যাঁ, এই তিনজন যদি সাম্যাবস্থায় থাকে সেক্ষেত্রে যে জিনিসটা হবে যে আমি পি গুলিরা আলাদা করি, দেখো পি গুলিরা আলাদা করি, পি 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 120 ডিগ্রি, প্লাস এখানে ডি আছে, এখানে 2ডি আছে, এখানে ডি আছে, এখানে আছে কি 2ডি। মানে আমি এভাবে কি আলাদা করতে পারি না? এভাবে আমি কি করতে পারি? আলাদা করতে পারি না। সো 120 ডিগ্রি সমান বল, সমান তিনটা বল 120 ডিগ্রি কোণে কাজ করতেছে। সো এরা কি সাম্যাবস্থা? এরা হলো সাম্যাবস্থা, মানে এদের লব্ধি হলো 0। এবার বাকি দুজন 120 ডিগ্রি কোণে আছে, এদের লব্ধি বের করা লাগবে। সো এদের বরাবর লব্ধি হয়ে যাবে, আর হয়ে যাবে হলো স্কোয়ার রুট অফ 2d স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস 2 ইন্টু 2d ইন্টু ডি কস 120 ডিগ্রি। 120 ডিগ্রি ভ্যালু হলো -1/2। সো এটা কাটা চলে যাবে। সো এখানে হয়ে যাবে 4d স্কোয়ার প্লাস ডি স্কোয়ার মাইনাস 2d স্কোয়ার। সেখান থেকে আমরা বলতে পারি √3d। ঠিক আছে, √3d। অর্থাৎ সমান্তর ধারায় যদি বল থাকে, সমান্তর ধারায় তিনটা বল থাকলে এদের লব্ধি হয়ে যাবে √3d। ডি রে আমরা বলি সাধারণ অন্তর। সমান্তর ধারায় থাকলে ধারায় লব্ধি হয়ে যাবে হলো √3d। ডি হলো সাধারণ অন্তর। তো এটার এক্সাম্পল দেখো, এটা হলো 6 6 6, 8 আমি লিখতে পারি 6 যোগ 2, আর 10 লিখতে পারি কত? 8 যোগ 2। মানে এটা কি সমান্তর ধারা না? সমান্তর ধারা। তো সমান্তর ধারায় লব্ধি কত হয়ে যাবে? লব্ধি হয়ে যাবে হলো √3d, বা আমরা বলতে পারি √3 ইন্টু 2। সো 2 করা বাড়তেছে 2√3। সমান্তর ধারায় তো নাও থাকতে পারতো ভাইয়া, তাই না? সমান্তর ধারায় তো নাও থাকতে পারতো। যেমন ধরো এখানে বলে দিছে 6 নিউটন, এখানে বলে দিছে 9 নিউটন, এখানে বলে দিছে 10 নিউটন। এক্ষেত্রে সবগুলির অ্যাঙ্গেল বলে দিছে 120 ডিগ্রি। এবার কেমনে করব? এবার তুমি এটারে 6 রাখো, 9 রে তুমি কি লিখতে পারো? 6 যোগ 3 লিখতে পারো, আবার 10 কি লিখতে পারো ভাইয়া? এটা না, কোনো লাভ হবে না উদয়। মানে তখন ওই ভাঙ্গায় করলেও একই, মানে বলের মানটা জাস্ট কমে গেল, তবে লব্ধি বাইর করতেই হবে, লব্ধি বের করতেই হবে না, অ্যাকচুয়ালি সম্ভব। আচ্ছা, 10-এ কি লেখো? 6 যোগ 4 আর 6 হলো 10, তাই তো? 4 আর 6 হলো 10। তাহলে এবার এদেরকে ভাঙ্গাও, 6 গুলির আলাদা করো, 6 6 6, আর এটার আলাদা করো, এটা হলো 3, এটা হলো আমাদের 4। এরা হলো পরস্পর 120 ডিগ্রি কোণে ক্রিয়া করতেছে। সো এবার এদের লব্ধি বের করে ফেলতে পারবা না? এটার লব্ধি তো 0, এদের তিনজনের লব্ধি কত? 0, এদের তিনজনের লব্ধি 0। এবার এই দুইজনের লব্ধি বের করতে পারবা না? এই দুজনের লব্ধি বের কত হবে? √3
3 স্কোয়ার 4 স্কোয়ার 2 ইন্টু 3 ইন্টু 4 cos 120 ডিগ্রি। বুঝতে পারছো? বুঝতে পেরেছো? এটা ইজি কোয়েশ্চেন, এটা তুমি পারবা, সলভ করতে পারবা। নেক্সট লামের উপপাদ্য। সো পি কিউ আর তিনটি বল যদি সাম্যাবস্থায় থাকে, পি কিউ আর তিনটি বল যদি সাম্যাবস্থায় থাকে, পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ আলফা, কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ বিটা, আর এবং পি এর মধ্যবর্তী কোণ হলো গামা। তো সেক্ষেত্রে ওই যে সাইন রুলের মতোই জাস্ট কি হয়ে যাবে, পি ডিভাইডেড বাই বাকি দুজনের মধ্যবর্তী কোণ, কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ ইজ ইকুয়াল টু আর ডিভাইডেড বাই সাইন পি আর কিউ এর মধ্যবর্তী কোণ এবং কিউ ডিভাইডেড বাই সাইন পি আর আর এর মধ্যবর্তী কোণ, পি এবং আর এর মধ্যবর্তী কোণ। ঠিক আছে, এটার আমাদের কি লামির উপপাদ্য বলি আমরা, এটার আমরা বলি লামির উপপাদ্য। সো আমরা বলতে পারি কিউ ডিভাইডেড বাই সাইন পি এবং আর এর মধ্যবর্তী কোণ, সেখানে হয়ে যাবে পি বাই সাইন আলফা কিউ বাই পি বাই সাইন বিটা কিউ বাই সাইন গামা এবং আর ডিভাইডেড বাই সাইন আর পি আর কিউ এর মধ্যবর্তী কোণ আলফা। পারবা না? এটা ইজি, ভেরি ইজি কোয়েশ্চেন। নেক্সট বলছে আর ব্যাসার্ধ এবং ডাব্লিউ ওজনের একটি গোলক এল দৈর্ঘ্যের সুতার সাহায্যে দেয়ালের সাথে ঝুলানো হলো। সো বলছে টান বল এবং দেয়ালের প্রতিক্রিয়া বল বের করতে। সো এটা হলো আমাদের দেয়াল। ঠিক আছে, দেয়ালের সাথে আমি কি করছি, একটা গোলক ঝুলাই দিছি। এই যে একটা গোলক আমি কি করছি, ঝুলাই দিছি। একটা রশির সাহায্যে আমি কি করছি, গোলকটি ঝুলাই দিছি। এটা হলো আমাদের রশি। সো কোয়েশ্চেনে বলে দিছে রশির দৈর্ঘ্য হলো এল, এই রশির দৈর্ঘ্য হলো এল, এবং এইটার ওজন হলো ডাব্লিউ, এবং এই গোলকের ব্যাসার্ধ হলো আমাদের আর, এই গোলকের ব্যাসার্ধ হলো আর। তাহলে তোমারে বলছে যে টান বল কত এবং এই যে ওদের মধ্যে যে টাচ আছে, তাই না, ওদের মধ্যে স্পর্শ আছে, তো স্পর্শ প্রতিক্রিয়া বল কাজ করবে। সো এই বরাবর থাকবে হলো এন, নর্মাল ফোর্স বা প্রতিক্রিয়া। সো এই টান বল আর প্রতিক্রিয়া বল এই দুইটা জিনিস চাইছে তোমার কাছে, টান বল আর প্রতিক্রিয়া বল এই দুইটা জিনিস চাইছে। সো ধরি তাহলে আমার কথা হলো টি ডাব্লিউ এবং এন পরস্পর কি করে, সাম্যাবস্থা গঠন করে, সাম্যাবস্থা ক্রিয়েট করে। এটারে আমি মনে মনে থেটা ধরি। আচ্ছা, এটা হলো এল, এটার দৈর্ঘ্য কত, এটার দৈর্ঘ্য হলো মানে ব্যাসার্ধ সমান আর। সো আমি থেটাটা যদি কোনো মতে বের করতে পারি তাহলে কিন্তু আমার সব হয়ে যায়, থেটাটা কোনো মতে বের করতে পারলে সব হয়ে যায়। যে বেসিক্যালি এখানে কি হবে দেখো, টি ডিভাইডেড বাই বাকি দুইজনের মধ্যবর্তী কোণ, এন এবং ডাব্লিউ এর মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। এই যে এন এবং ডাব্লিউ এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। আবার এখানে হয়ে যাবে হলো এন ডিভাইডেড বাই সাইন ডাব্লিউ এবং টি এর মধ্যবর্তী কোণ, এই যে টান বল ডাব্লিউ এবং টান বলের মধ্যবর্তী কোণ, এটা ডাব্লিউ, এটা হলো টি, এটা হলো থেটা আর 90, তো 90 ডিগ্রি প্লাস থেটা বলতে পারি। ইয়েস, 90 ডিগ্রি প্লাস থেটা বলতে পারি। এবং এখানে ডাব্লিউ ডিভাইডেড বাই সাইন এন এবং টি এর মধ্যবর্তী কোণ, কত, 180 ডিগ্রি মাইনাস থেটা। কারণ এটা যদি থেটা হয় এটা হয়ে যাবে 180 ডিগ্রি মাইনাস থেটা, এটা যাবে 180 ডিগ্রি মাইনাস থেটা, 180 ডিগ্রি মাইনাস থেটা। সেখান থেকে আমি লিখতে পারি টি বাই 1 ইজ ইকুয়াল টু এন ডিভাইডেড বাই সাইন 90 ডিগ্রি প্লাস থেটা হয়ে যাবে কস থেটা ইজ ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই 180 ডিগ্রি মাইনাস থেটা হয়ে যাবে হলো সাইন থেটা। সেখান থেকে আমি কিন্তু পেয়ে গেছি, এবার থেটা ভ্যালু আমার বের করতে হবে, বা সাইন থেটা কস থেটা ভ্যালু কেমনে বের করে, আমরা কি জানি সাইন থেটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, তাই না। এটা একটু মুছি, উঠাই ফেলো, এটা আমি একটু মুছা আমি সুন্দর করে লিখি, ওকে। সো এদিক বরাবর আমাদের এন, এদিক বরাবর হলো আমাদের ডাব্লিউ, এদিক বরাবর হলো আমাদের ব্যাসার্ধ আর, আর এটাও আমাদের ব্যাসার্ধ আর, এটা হলো আমাদের থেটা। এটা হলো আমাদের থেটা। এটা অ্যাকচুয়ালি এই লাইনটা বাঁকা হয়েছে, এটা মাঝখানে হলে ভালো হতো। ইয়েস, সমস্যা নেই। এটা থেটা, এটা হলো আমার আর, এই পুরাটা হলো এল প্লাস আর, আর এটা হলো আর। সো এইটা কত হয়ে যাবে, লম্ব কত হয়ে যাবে, স্কোয়ার রুট অফ এল প্লাস আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, তাই না। এল প্লাস আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস 2lr মাইনাস আর স্কোয়ার। সো বেসিক্যালি এল স্কোয়ার প্লাস 2lr হবে। ওকে, তো এবার জাস্ট তুমি অ্যাপ্লাই করে দিবা, টি ইকুয়াল টু হয়ে যাবে
ডাব্লিউ বাই সাইন থেটা, ডাব্লিউ বাই সাইন থেটা। সো ডাব্লিউ ডিভাইডেড বাই সাগরের লবণতি, লম্ব বাই ভূমি, তো স্কোয়ার রুট অফ এল স্কোয়ার প্লাস 2LR ডিভাইডেড বাই ভূমি কত, ভূমি হলো আর, ভূমি হলো আর। সো এটারে উল্টায় দাও, এটারে উল্টায় দাও। সো আর ডাব্লিউ ডিভাইডেড বাই রুট ওভার এল স্কোয়ার প্লাস 2LR, এল স্কোয়ার প্লাস 2LR, এল স্কোয়ার প্লাস 2LR। আবার এখানে আমি এন এর জায়গায় বলতে পারি কি এন বাই কস থেটা, এন বাই কস থেটা ইজ ইকুয়াল টু কত, ডাব্লিউ বাই সাইন থেটা, ডাব্লিউ বাই সাইন থেটা। সো এখান থেকে আমি বলতে পারি এন ইকুয়াল টু ডাব্লিউ কস থেটা বাই সাইন থেটা কট থেটা, ডাব্লিউ কট থেটা। সো কট থেটা মানে কি, ভূমি বাই লম্ব। সো ভূমি হলো আর, ও এখানে অতিভুজ হবে, অতিভুজ হয়ে যাবে হলো এল প্লাস আর। ঠিক আছে, ইয়েস, ঠিক আছে, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। আর এখানে কি হয়ে যাবে, ভূমি বাই লম্ব। সো ভূমি কত এখানে, ভূমি, ভূমি হলো আমাদের আর, আর লম্ব হলো, ওকে, মাথায় রাখতে পারবা, ভূমি বাই লম্ব, লম্ব বাই অতিভুজ, সাগরে লবণ অতি, হ্যাঁ ঠিক আছে, ওকে, এটা মাথায় রাখতে পারবা, ইজি কোয়েশ্চেন। নেক্সট, সদৃশ সমান্তরাল বল। সো এখানে একটা বল আছে পিউ, পি, এবং এখানে একটা বল আছে কিউ। এরা পরস্পর এ এবং বি বিন্দুতে যদি ক্রিয়া করে এবং সমান্তরাল হয়, সেক্ষেত্রে এদের লব্ধি কাজ করবে হলো, এদের লব্ধি হবে হলো সি বরাবর কাজ করবে, সি বিন্দু বরাবর কাজ করবে, সি বিন্দু বরাবর এদের লব্ধি কাজ করবে। সেটা এই আর হয়ে যাবে হলো পি প্লাস কিউ এর সমষ্টির সমান, পি প্লাস কিউ এর কি এসে সমান, সমষ্টির সমান। তো তখন আমরা বলতে পারবো যে পি ইন্টু এসি ইজ ইকুয়াল টু কিউ ইন্টু বিসি, কিউ ইন্টু বিসি, এই যে এইভাবে। মানে বল এবং বল থেকে লব্ধির দূরত্ব ইজ ইকুয়াল টু বল ইন্টু বল থেকে লব্ধির দূরত্ব, বল ইন্টু বল থেকে লব্ধির দূরত্ব ইজ ইকুয়াল টু বল ইন্টু বল থেকে লব্ধির দূরত্ব। এটা পারবা, ইয়েস পারবো, ওকে। বিসদৃশ সমান্তরাল বল, বিসদৃশ সমান্তরাল বল হলো কোনো একটা দণ্ডের উপর পরস্পর বিপরীত দিকে, পরস্পর বিপরীত দিকে দুইটা বল কাজ করতেছে, এদিক বরাবর পি কাজ করতেছে আর এদিক বরাবর কি কাজ করতেছে, কিউ কাজ করতেছে। এবং আমরা এখান থেকে বলে দিব যে পি কিউ থেকে বড়, অথবা যেটাই বড়, যে কোনো একটা বড়, পি কিউ থেকে বড়, এটা হলো এ, এটা হলো আমাদের বি। সো এদের লব্ধি, এরা যদি অপোজিট ডাইরেকশনে থাকে, এদের লব্ধি কাজ করবে হলো বড় বলের দিকে। কোন দিকে, বড় বলের দিকে, এবং এই রেখাটার বাহিরে, এই রেখাটার বাহিরে বড় বলের দিকে, এই রেখাটার বাহিরে বড় বলের কাছাকাছি আর কি, বড় বলের দিকে। সো এখানে আর ইকুয়াল টু পি মাইনাস কিউ হয়ে যাবে। এবং এই রেখার বাহিরে দেখো, এই রেখার বাহিরে কিন্তু এই যে এবি রেখার বাহিরে বলটা, লব্ধি বলটা কাজ করবে, এবং কার কাছে কাজ করবে, বড় বলের কাছে কাজ করবে। কি বললাম, বড় বলের কাছে কাজ করবে। সো বড় বলের কাছে কাজ করবে এসি, সি। তাহলে আবারও এবারও বলতে পারবা পি ইন্টু এসি ইজ ইকুয়াল টু কিউ ইন্টু বিসি। তবে এখানে কি বললাম, বড় বলের কাছে কাজ করবে, লব্ধি, লব্ধি কাজ করবে রেখার বাহিরে, রেখার বাহিরে, বাহিরে, এবং বড় বলের কাছে, বড় বলের কাছে। ঠিক আছে, এটা হলো বিসদৃশ সমান্তরাল বল, বিসদৃশ সমান্তরাল বল। নেক্সট, মোমেন্ট। মোমেন্ট কি জিনিস, মোমেন্ট হলো কোনো অক্ষের সাপেক্ষে, কোনো ধরো এটা একটা অক্ষ, এই অক্ষের সাপেক্ষে একটা এফ বল কাজ করতেছে, একটা এফ বল কাজ করতেছে, এটা হলো আমাদের দূরত্ব। আর আমি বলতে পারি যে এই অক্ষের সাথে বলের মধ্যবর্তী কোণ হলো থেটা, অক্ষের সাথে বলের মধ্যবর্তী কোণ হলো থেটা। সো মোমেন্ট কি বলে, মোমেন্ট হলো, মোমেন্ট হলো আর ক্রস এফ, মোমেন্ট হলো আর ক্রস এফ, টর্কের মতোই, টর্কের কাছাকাছি একটা জিনিস। ঠিক আছে, মোমেন্ট হলো আর ক্রস এফ। মোমেন্ট হলো ঘোরানোর জন্য কাজ করে, আর টর্ক হলো কাইন্ডা মোচড়ের জন্য কাজ করে। এত কিছু বোঝার দরকার নেই, জাস্ট মনে রাখো মোমেন্ট হলো আর ক্রস এফ। আচ্ছা, আর ক্রস এফে আমি মোমেন্টের মান যদি বের করতে চাই, আর এফ সাইন থেটা, তাই তো, আর এফ সাইন থেটা, বা আমরা বলতে পারি আর সাইন থেটা ইন্টু এফ, আর সাইন থেটা ইন্টু এফ, আর সাইন থেটা ইন্টু এফ। আচ্ছা, এই আর সাইন থেটা কি হবে, একটু ঠান্ডা মাথায় যদি চিন্তা করো, এটা যদি থেটা হয়, এটাও থেটা, এটাও থেটা, তাই না, এটা যদি থেটা হয়, এটাও থেটা, এটা থেটা। আচ্ছা, এই বলের ক্রিয়ারেখারে যদি আমি একটু বাড়াই, ক্রিয়ারেখারে যদি একটু বাড়াই, এইটা থেটা হইলে এটাও থেটা, তাই তো, এটাও থেটা। তাহলে আমার কথা হলো এই যে এইটা, এতটুকুর মান কত, এতটুকুর মান কি আর সাইন থেটা না, আর সাইন থেটা না, ইয়েস, আর সাইন থেটা। এর মানে বল এবং বল থেকে লম্ব দূরত্বের গুণফল, বল এবং বল থেকে লম্ব দূরত্বের গুণফল। এই এমটারে আমরা বলি অক্ষ থেকে বলের ক্রিয়ারেখার লম্ব দূরত্ব। কি বললাম,
অক্ষ থেকে বলের ক্রিয়ারেখার লম্ব দূরত্ব। মানে অনেকের মনে হইতে পারে যে আচ্ছা 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 এটা হলো একটা এটা একটা ও বিন্দু, সো বল কাজ করতেছে ধরো এই দিকে, বল কাজ করতেছে এই দিকে বল কাজ করতেছে, সো লম্ব দূরত্ব এটা হবে হয়তো, এটা হয়তো দূরত্ব হবে, এটা হয়তো দূরত্ব হবে। নো 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 নো, আমি কি বলছি, ক্রিয়ারেখার লম্ব দূরত্ব, এটা অনেকে পারে না। এই যে ক্রিয়ারেখার লম্ব দূরত্ব, সো বেসিক্যালি এই এফ বলের ক্রিয়ারেখা কি, এই পুরাটাই তো এই বলের ক্রিয়ারেখা, এইখান থেকে শুরু করে একদম ওইখান পর্যন্ত সবগুলি কি এই বলের ক্রিয়ারেখা। সো এই বলের ক্রিয়ারেখার লম্ব দূরত্ব কি, এইটা হবে লম্ব দূরত্ব, এইটা হবে কি ক্রিয়ারেখার লম্ব দূরত্ব। সো আর পারপেন্ডিকুলার ইকুয়াল টু অক্ষ থেকে বলের ক্রিয়ারেখার লম্ব দূরত্ব, এটা একটু মাথায় রাখা লাগবে ঠান্ডা মাথায়। তো উঠায় ফেলো যা উঠানের। আর ঘূর্ণন সাম্যাবস্থা কাকে বলে, মোমেন্ট, সাম অফ মোমেন্ট কোন একটা অক্ষের সাপেক্ষে যদি 0 হয় তখন আমরা বলি যে ওই অক্ষের সাপেক্ষে ঘূর্ণন সাম্যাবস্থা, ওই অক্ষের সাপেক্ষে ঘূর্ণন সাম্যাবস্থা। আচ্ছা, ঘূর্ণন তো দুইটাই আছে, একটা হলো অ্যান্টি ক্লকওয়াইজ আর একটা হলো ক্লকওয়াইজ। সো অ্যান্টি ক্লকওয়াইজ আর ক্লকওয়াইজের মোমেন্ট যদি সমান হয় সেক্ষেত্রে আমরা বলতে পারি ঘূর্ণন সাম্যাবস্থা। ঠিক আছে, ক্লকওয়াইজ রোটেশন অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন সমান হলে কি ঘূর্ণন সাম্যাবস্থা। ওকে, সো বলছে একজন ব্যক্তি লাঠির সাহায্যে, আচ্ছা এটা একটা লাঠি, এই লাঠির সাহায্যে ডাব্লিউ ওজনের বস্তু তিনি নিয়ে যেতেছেন, ডাব্লিউ ওজনের বস্তু কি করতেছেন, নিয়ে যেতেছেন তার কাঁধে এই যে লাঠির সাহায্যে, এইদিকে হলো তোমার বস্তুটা আর এদিকে উনি হাত দিয়ে এভাবে ধরে নিয়ে যেতেছেন, সো ওই যে টম এন্ড জেরির মতো আর কি বেসিক্যালি। এক্ষেত্রে কাঁধ থেকে হাত এবং বোঝার দূরত্ব যথাক্রমে, এই যে এটা হলো আমাদের কাঁধ, so basically this is our কাঁধ, ওকে, কাঁধ থেকে হাতের এবং ওজনের, সো কাঁধ থেকে হাতের দূরত্ব বলে দিছে x, ওজনের দূরত্ব বলে দিছে a, সো বলছে জিজ্ঞাসা করছে তার উপর ভার কত। সো বেসিক্যালি একটু ঠান্ডা মাথায় যদি চিন্তা করো, সেই যে হাতের দূরত্ব, হাত দিয়ে সে কি এই লাঠিটারে টান দিয়ে ধরছেন, মানে এটারে আমরা বলতে পারি হাতের চাপ, হাত কত বল নিচে দিকে দিতেছে। আচ্ছা, আর এটা হলো ওজন তো নিচের দিকে কাজ করতেছে, ইয়েস, এই দুজনের লব্ধি হয়ে তার কি করতেছে, এই কাঁধের উপর কাজ করতেছে, এই দুইটার লব্ধি তার কি হইতেছে, কাঁধের উপর কাজ করতেছে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি বল ইন্টু এই যে এদের লব্ধি থেকে দূরত্ব, সো বল ইন্টু লব্ধি থেকে দূরত্ব ইজ ইকুয়াল টু এই যে বল ইন্টু লব্ধি থেকে দূরত্ব এক্স। সেখান থেকে আমি বলতে পারি যে পি ইজ ইকুয়াল টু ডাব্লিউ এ বাই এক্স, এটা হলো তার হাতের চাপ, হাত দিয়ে তিনি কত বল দিতেছেন। আচ্ছা, এরপর বলছে তার কাঁধের উপর ভার কত। সো কাঁধের উপর ভার অ্যাকচুয়ালি কত, এই যে দুইটা সমান ডাব্লিউ আর পি, কাঁধের উপর ভার ইজ ইকুয়াল টু ডাব্লিউ প্লাস পি। তো ডাব্লিউ এর মতো পি এর জায়গায় আমরা লিখতে পারি ডাব্লিউ এ বাই এক্স, ডাব্লিউ কমন নাও 1 প্লাস এ বাই এক্স। এটা এমসিকিউ অথবা 2 মার্কের জন্য আসবে, আরও কোয়েশ্চেন আছে কমপ্লিকেটেড, আমরা যদি ওগুলো একটা করি, গতিবিদ্যা করার আগে আমরা ওগুলো একটা যদি করি কমপ্লিকেটেড কোয়েশ্চেন, যে এটা একটা জায়গা, সো এর উপর আমি রেখে দিছি একটা দণ্ড, এর উপর আমি একটা কি রেখে দিছি, দণ্ড রেখে দিছি, এই যে এর উপর আমি একটা দণ্ড রেখে দিছি। সো দণ্ডটা হলো 10 মিটার দৈর্ঘ্যের দণ্ড। সো দণ্ডের 4 মিটার আমি কি করছি, বাইরের দিকে রেখে দিছি, সো একটা ছেলে এখান থেকে হাঁটা শুরু করে এই যে একটা ছেলে, এটা হলো পুরাটা হলো 10 মিটার, ঠিক আছে। সো একটা ছেলে এখান থেকে হাঁটা শুরু করে সর্বোচ্চ 3 মিটার যেতে পারছে, সর্বোচ্চ কত মিটার যেতে পারছে, 3 মিটার যেতে পারছে, এবং 3 মিটারের বেশি গেলে সে এটা কি হবে, এটা উল্টায় পড়ে যাবে বলছে, 3 মিটারের বেশি গেলে এটা কি হবে, উল্টায় পড়ে যাবে। সো তখন তোমাকে বলছে যে সে যদি সর্বোচ্চ 3 মিটার যেতে পারে এবং বালকের ওজন যদি 45 কেজি হয় তাহলে রডের ওজন কত, রডের ওয়েট কত। বাই দ্য ওয়ে, এটা তো আপনি ভর দিতেছেন না, এটা ওজন, ডাব্লিউ কেজি ওয়েট লেখে, এই ওয়েট দিয়ে কি বুঝাইতেছে, 45 এর সাথে না 9.8 গুণ আছে, মনে 9.8 গুণ আছে, এটার আমরা বলি হলো 45 কেজি ওয়েট,
জাস্ট মানে বলে রাখার জন্য বললাম আর কি। সো এই বালক যখন এদিকে হাঁটতে চাবে, এই রডটা এই অক্ষের সাপেক্ষে ঘুরে যেতে চাবে, এই রডটা এই অক্ষের সাপেক্ষে ঘুরে যেতে চাবে, ইয়েস ঘুরে যেতে চাবে। আর রডের ওজন কোথায় কাজ করে? ভর কেন্দ্রে কাজ করে। এটা যদি 10 মিটার হয় তাহলে ওর 5 মিটারে কাজ করবে, মানে মাঝামাঝি কাজ করবে। এদিকে কাজ করবে হলো ওজন, রডের ওজন কাজ করবে, তাই না? রডের ওজন মাঝ বরাবর কাজ করবে, ঠিক আছে? তাইলে এই বালকের কারণে এই বালকের ওজন নিচের দিকে কাজ করতেছে 45, তাই তো? এই বালক কি করতেছে? বালকের কারণে এই রডটা ঘুরে যেতে চাইতেছে, ক্লকওয়াইজে ঘুরে যেতে চাইতেছে। তো এইটারে এই বিন্দু সাপেক্ষে আর কি। আর এই রডের ওজনের কারণে কি হইতেছে? রডটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে চাইতেছে, এই যে অ্যান্টি ক্লকওয়াইজ, মানে এটার কারণে কি হবে? এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে যাবে আর ক্রস এফ যদি করো। সো যদি ঘুরতে চায় সেক্ষেত্রে কি হবে? যদি না ঘুরে তাহলে আমার কথা হলো যে মোমেন্ট ক্লকওয়াইজ ইজ ইকুয়াল টু মোমেন্ট অ্যান্টি ক্লকওয়াইজ, তাই না? ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজের মোমেন্টের সমান। সো ক্লকওয়াইজ মোমেন্ট 45 কেজির জন্য হইতেছে, তাহলে আমরা বলতে পারি 45 ইন্টু 4 ইজ ইকুয়াল টু অ্যান্টি ক্লকওয়াইজ। সো ঘূর্ণন অক্ষ থেকে দূরত্ব কত? ঘূর্ণন অক্ষ কোনটা এখানে? এই যে এর সাপেক্ষে ঘুরতেছে না, এর সাপেক্ষে ঘুরতেছে। সো ঘূর্ণন অক্ষ থেকে এখানে দূরত্ব কত হবে? পুরোটা 10, অর্ধেক হলো 5, 4 হলো এখানে, তাহলে এখানে কত? 1 মিটার না? 1 মিটার না? ইয়েস, সেটা হয়ে যাবে ডাব্লিউ ইন্টু 1 মিটার, ডাব্লিউ ইন্টু 1 মিটার। সো ডাব্লিউ হয়ে যাবে হলো 45 ইন্টু 4 ডিভাইডেড বাই 1, 90 দুগুণে 180 কেজি। রডের ওজন কত? 180 কেজি, ঠিক আছে? সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, এরপর আমরা গতিবিদ্যা চ্যাপ্টারে চলে যাই।